নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ দীনবন্ধু মিত্রের সধবার একাদশী কোন ধরনের রচনা ও তার বিশেষ বিশেষ চরিত্র নিয়ে আলোচনা করব। আলোচনা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব এবং কমেন্টও করবেন, আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছায়। সধবার একাদশী কোন ধরনের রচনা? কেউ বলেন এটি একটি প্রহসন, কারণ এখানে রঙ্গ ব্যঙ্গমূলক একটি আবহ রয়েছে, কিছু দেশীয় খারাপ ভাষাও রয়েছে। একটি ছোট পরিসরে খুব সুন্দরভাবে সমাজের একটি বাস্তব সত্যকে তুলে ধরা হয়েছে, এবং প্রহসনের যে ধর্ম রয়েছে, অর্থাৎ হাস্যরসিকতার মাধ্যমে কোনো বিশিষ্ট সমাজ সত্যকে উদ্ঘাটিত করা হয়েছে, সেজন্য এটিকে প্রহসন বলা যায়। আবার অনেকের মতে এটি প্রহসনের তুলনায় বেশ খানিকটা বড়, এবং এর মধ্যে একটা পূর্ণাঙ্গ নাটকের যে রস সেটা আমরা পাই। আদি মধ্য অন্ত সমন্বিত কয়েকটি ভাগ রচনাটিতে রয়েছে, আর এর চরিত্রগুলোর মধ্যে একটি ক্রমবিকাশ রয়েছে। সেই জন্য পুরোপুরি প্রহসন না বলে প্রহসন ধর্মী একটি নাটকও বলা যেতে পারে। পঞ্চাঙ্গ নাটকের গঠনগত বলিষ্ঠতা সেটা দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নেই। যাই হোক, দীনবন্ধু মিত্রের নাটকগুলির মধ্যে সধবার একাদশীকে প্রহসনের শ্রেণীতেই ফেলা হয়। এই প্রহসনের কাহিনী রচিত হয়েছে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভ্রষ্ট জীবনধারাকে বা জীবন ধারণ পদ্ধতিকে নিয়ে। ইয়ং বেঙ্গল গোষ্ঠীতে ডিরোজিওর নামে একজন ইংরেজ অধ্যাপক ছিলেন। তিনি তার ছাত্রদের সবসময় যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্কতার শিক্ষা দিতেন। ভারতবর্ষের যে অন্ধ কুসংস্কার রয়েছে সেগুলো ত্যাগ করে তাদের যুক্তিবাদী মন এবং মনন নিয়ে এগিয়ে যেতে বলতেন। কোনো কোনো ক্ষেত্রে পাশ্চাত্য যে রীতিনীতি, অভ্যাস বা ম্যানার্স রয়েছে বা এটিকেট রয়েছে, সে সমস্ত সম্পর্কেও ছাত্রদের শিক্ষা দিতেন। এই ডিরোজিওর শিক্ষায় শিক্ষিত কিছু নব্য ভারতীয় যুবক, অর্থাৎ ইয়ং জেনারেশনের যুবকরা, তারা এই শিক্ষার অনেক খারাপ দিককে গ্রহণ করেছিল। যে কোনো শিক্ষারই ভালো মন্দ দুদিকই আছে। পাশ্চাত্য শিক্ষার অনেক বেশি উদার রিয়েলিটি মনস্কতা শিক্ষা। এর খারাপ দিকগুলির মধ্যে যেমন মদ খাওয়া, বেশ্যাশক্তিতে নিজেকে নিমজ্জিত করা, প্রচুর পরিমাণে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, কোনো রকম বাধা বন্ধকতা, রীতিনীতির তোয়াক্কা না করা ইত্যাদি, এগুলোকে কিন্তু বাংলার যুবকগণ গ্রহণ করেছিল, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার খারাপ দিকটি তারা গ্রহণ করেছিল। এই গোষ্ঠীগুলোকে উগ্র ইয়ং বেঙ্গল গোষ্ঠীর রূপে প্রতিভাত করা যেতে পারে। আপাত দৃষ্টিতে তারা মনে করত তাদের যে ভাবনা, চিন্তা চেতনা রয়েছে, সেটা সমাজের ক্ষেত্রে একটা নবজাগরণ আনতে পারে। বাংলার সমাজ যে পিছিয়ে পড়েছে, কুসংস্কারে ডুবে যাচ্ছে, সেখান থেকে সমাজকে খুব উন্নতির দিকে এগিয়ে দিচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই উন্নতির দিকে যেতে যেতে কোথাও একটা তারা অন্ধ খারাপ দিকে নিজেদেরকে নিমজ্জিত করে নিচ্ছিলেন। অর্থাৎ তখন সেখানে সমাজ শিক্ষাটা প্রাধান্য না পেয়ে তার বদলে মদ খাওয়া, বীরাঙ্গনা বিলাসে নিজেদেরকে ডুবিয়ে দিয়ে একদম একটা খারাপ উচ্ছৃঙ্খল জীবনযাপনই তাদের প্রধান হয়ে উঠেছিল। অর্থাৎ বাংলার কিছু যুবক যারা শুরু করেছিল পাশ্চাত্য শিক্ষা প্রসারের এবং নিজেরা শিক্ষিত হবে, নিজেদেরকে খুব উন্নত করবে ভেবে, কিন্তু পরবর্তীকালে অধঃপতনের অতলে তলিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা বলতে পারি ভ্রষ্ট ইয়ং বেঙ্গল গোষ্ঠী। কিন্তু সব ইয়ং বেঙ্গল খারাপ ছিল না। বাংলার অনেক ছেলেরাই সত্যি সত্যি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবনকে উন্নতির পথে বা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন।
সধবার একাদশী প্রহসন নাটকে এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর খারাপ দিকটাই তথা নৈতিক অধঃপতনের দিকটাই ধরেছেন লেখক দীনবন্ধু মিত্র। এই ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রতিনিধি রূপে আলোচ্য প্রহসনে অটল, নিমচাঁদ প্রমুখ চরিত্র এসেছে। অটল আলালি যুবক, বাবা মার সন্তান স্নেহকে ব্ল্যাকমেলিং করে নিজেকে ধ্বংসের পথে নির্লজ্জভাবে নিয়ে চলেছে। দীনবন্ধুর অটল তার মূর্খতা, উচ্ছৃঙ্খলতা ও নির্লজ্জতা নিয়ে যথাযথভাবে 19 শতকের কলকাতার বাবু কালচারের প্রতীক ও প্রতিনিধি হয়ে উঠেছে। নীচতা ও স্বার্থপরতার উল্লেখযোগ্য নিদর্শন অটল। তার লালসা, নির্লজ্জতা, সীমাহীন আপাতভাবে চরম বোকা হলেও নিম্নগামী অটলের জীবন বৃদ্ধির চাহিদাতে উপলব্ধি করেছে। মাকে স্বপক্ষে রাখতে পারলে বাবাকে দিয়ে সকল কাজ হাসিল করা সম্ভব। সেই সূত্রেই কাঞ্চনের মতো একজন বেশি বয়সী বারবনিতাকে অটল সহজেই বৈঠকখানায় নিয়ে আসতে পেরেছে। শুধু তাই নয়, এমন তরল লালসা ভোগের চরম অবনতিতে কাঞ্চনের কাছে অপমানিত হয়েও অটল আপন খুড় শাশুড়িকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে লালসা মেটাতে চেয়েছিল। এভাবে অটল চরিত্রের মধ্যে চরম অধঃপতনের একটা পটভূমি নির্মাণ করেছেন দীনবন্ধু মিত্র। আপাতদৃষ্টিতে অটলের ইংরেজি স্কুলে পড়ার সুবাদে অল্প শিক্ষিত ধনী দুলালের ন্যায় সুন্দরী স্ত্রী নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত হতে পারত, কিন্তু সময় ও সাহসের উদ্যমতা বাবু কালচার অটলকে গ্রাস করেছে। মদ্যপ শিক্ষিত যুবক নিমচাঁদ নিজ স্বার্থে নিজের মদ্যপানের খরচ যোগানদারের খোঁজে অটলকে পাকড়াও করেছে। অটল প্রথম দিকে একটু নিমরাজি হলেও পরে দামি মদ্যপান ও কাঞ্চনের মতো বারপণিতার জন্য সর্বদা উন্মুখ হয়ে থেকেছে। নিমদত্তের ভাষায় মদের গোপাল অটল ও মদ না খাওয়ার কথা বলছে। অটল জানিয়েছে, আমি মদ খাবো না, সকলে বললে একবার ধরলে আর ছাড়া যায় না। অর্থাৎ প্রথম অঙ্কে প্রথম প্লটের মধ্যে মদ্যপান নিয়ে কিছু দ্বিধা ছিল। দ্বিতীয় অঙ্কে অটল নির্লজ্জের মতো পিতার গলায় দড়ি দেওয়ার প্রসঙ্গ, পিতাকে বলা যে আমি গলায় দড়ি দেব প্রসঙ্গে তেরাতে শ্রাদ্ধ করার কথা বলেও নির্লিপ্ত ভঙ্গিতে, শুধু তাই নয়, কাঞ্চনের কথা টেনে ছড়া শোনায়, বলে বেরোয়ে এলেন, বেশ্যা হলেন, কুল করলেন ক্ষয়, এখনই কিনা ভাতার শালা ধর্মকে কথা কয়। অটলের বিদ্যাবুদ্ধির জোর খুব সামান্য। সে নিমচাঁদের মতো আই নিড ইংলিশ, রাইট ইংলিশ, টক ইংলিশ বলতে পারে না। সে নিমচাঁদের বিপরীত পাঠ বা অন্ধকার পাঠ। নিমচাঁদ অটলের পয়সায় মদ্যপান করে, আবার মনে মনে অটলকে তাচ্ছিল্য করে ও সুযোগ পেলে সরাসরি অবজ্ঞা প্রকাশও করে। যেমন নকুলবাবুর প্রসঙ্গে অটল লম্পট শব্দটি প্রয়োগ করলে নিমচাঁদ অটলকে জিজ্ঞাসা করে, লম্পট মানে জানো? অটল চরিত্র চিত্রণে, বিকাশে ও বিবর্তনে নাটকীয় পরম্পর্য যথাযথভাবে বজায় থাকেনি। কেননা সর্বশেষে নকুলবাবুর স্ত্রীর জায়গায় ছদ্মবেশী অটলের স্ত্রী কুমুদিনীকেই ধরে আনলে কোনো রকম মনস্তাত্ত্বিক সংঘাত ফুটে ওঠেনি। আবার নিমচাঁদ অটলকে তীব্রভাবে ব্যঙ্গ করে বলেছে, তুই যদি কিছুমাত্র লেখাপড়া জানতিস, তোর কথায় আমি রাগ করতাম না, তোর কথায় রাগ করলে মূর্খতার সমান হয়। কিন্তু আজ অবধি প্রতিজ্ঞা, এই সুরাপান নিবারণী সভায় আমি লেখাতে
নাম লেখাতে হলে হয় সেও স্বীকার্য। তোর মতন অধম অধমাত্মার পামারের সঙ্গে আর আলাপ করব না, নট ইভেন ফর ওয়াইন। তারপরেই দেখা গেল অটল কাঞ্চনের প্রতি মোহের বিকারগ্রস্ত এবং বাবার অনুপস্থিতির সুযোগে নিমচাঁদকে নিয়ে বাগান বাড়িতে গিয়ে আকণ্ঠ ব্র্যান্ডি পান করে বেদনার কমাতে চায়। এ হেন অটলকে গণিকার প্রতি প্রীতি বলে তিরস্কার করা ছাড়া নিমচাঁদের আর করার থাকে কিছু? আবার দেখা যায় অটলের মার চরিত্রটি তৎকালীন সমাজের সেই সমস্ত মায়েদের প্রতিনিধিত্ব করছে যারা ছেলের কোনো দোষ দেখতে পান না এবং ছেলের শত দোষ থাকা সত্ত্বেও তাকে খারাপ কাজ করার দিকেই উৎসাহ প্রদান করেন। ভয় একটাই, ছেলে যদি আত্মহত্যা করে বা বাড়ি ছেড়ে চলে যায়। প্রকৃতপক্ষে এইসব মায়েদের জন্যই সন্তান খারাপ শিক্ষায় শিক্ষিত হয়, কারণ মায়ের ধর্ম হলো সন্তানকে সঠিক পথ দেখানো, সঠিক শিক্ষা দেওয়া। তার অন্যায় আচরণগুলো যদি মা সঠিক সময়ে শাসন না করেন, তাহলে সন্তানের অধঃপতন হওয়া কখনোই আটকানো সম্ভব নয়। এখানে অটলের মায়ের মধ্যে দিয়ে একটা অন্ধ বাৎসল্যের ছবি ফুটে। সবচেয়ে করুণ চিত্র আমরা দেখতে পাই অটলের স্ত্রীর চরিত্রে। সে খুব দুঃখের সঙ্গে জানায় এরকম স্বামী থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কারণ এই স্বামীর জন্য সে কোনো সুখ তো কখনো পেলই না, বরঞ্চ তাকে দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সর্বোপরি তার এখন মুখ দেখতেও লজ্জা করে, মুখ দেখাতেও লজ্জা করে স্বামীর জন্য। তাই সে তার ননদিনীর কাছে দুঃখ করে বলেছে এরকম স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এবং এই কারণেই সম্ভবত আলোচ্য প্রহসনের নাম সধবার একাদশী নামকরণ হয়েছে। সধবার একাদশী এই শব্দটি বেশ একটা ব্যঞ্জনা বহন করে। তার কারণ আমরা জানি একাদশী এই ব্রতটা কেবলমাত্র বিধবারাই পালন করেন, সধবারা পালন করে না। তার কারণ সেই কারণেই যে নারী স্বামী বেঁচে থাকা সত্ত্বেও তার নিজেরা বৈধব্য জীবনযাপন পালন করতে হয় নিজেদেরকে, সেই নারীকে যেন সধবা অবস্থাতেই একাদশী পালন করার মতন অবস্থায় পড়তে হয়। তাই এই নামকরণটা একটা ব্যঞ্জনাধর্মী প্রহসন হিসাবে তুলে ধরা হয়েছে, যা এই প্রহসনের দিকটিকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছে। এই প্রহসনের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো নিমচাঁদ চরিত্র। নিমচাঁদ সম্পর্কে অটলের বন্ধু এবং অটলের মতোই ভ্রষ্ট ইয়ং বেঙ্গলের প্রতিনিধিত্ব করছে। কিন্তু নিমচাঁদ অটলের মতো অত কদর্য মানুষ নয়। তার কারণ হলো তার মধ্যে রিয়েলাইজেশন তথা আত্মোপলব্ধি রয়েছে। যে মানুষের মধ্যে আত্ম অনুভূতি রয়েছে তাকে কোনোভাবেই একদম খারাপ মানুষ বলা যেতে পারে না। সে জানে যে সে মদে আসক্ত, বেশ্যায় আসক্ত, কিন্তু সে বোঝে এই কাজগুলো সে ভুল করছে। তবু সে মদের নেশা এতটাই ডুবে গেছে যে সেখান থেকে নিজেকে কোনো মতেই বের করে আনতে পারছে না। কিন্তু সে মনে মনে জানে যে সে যেটা করছে সেটা ভুল করছে। তার ভেতরের এই যন্ত্রণা আত্মোপলব্ধি তাকে অটলের মতো আর 5টা ভ্রষ্ট চরিত্রের ছেলে থেকে পৃথক করেছে। এবং এই নিমচাঁদ চরিত্রটাই যেন মনে হয় এই প্রহসনের মধ্য দিয়ে নায়কোচিত মর্যাদা দিতে চেয়েছিলেন দীনবন্ধু মিত্র। এছাড়াও আরেকটি চরিত্র হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র, বারাঙ্গনা কাঞ্চন চরিত্র। এই চরিত্রটি অদ্ভুতভাবে সৃজন করেছেন দীনবন্ধু মিত্র। একদিকে সে চায় বড়লোকের ছেলেদেরকে একেবারে বশীভূত করতে, যাতে তার যে জীবনাচরণ তা সুন্দরভাবে কেটে যেতে পারে। আবার আরেকদিকে অটল মাসিক 300 টাকা দিয়ে পুষে রাখলেও অটলের ঘরের মাং হয়ে থাকতে সে চায় না। এখানে এই সব শব্দগুলো যে লক্ষণীয়, এতে অনেক অশ্লীল শব্দের ব্যবহার আছে।
মাং, ভাতার, বেশ্যা। একটা উৎকৃষ্ট বাংলা প্রহসনে এসব বাজে বাজে শব্দ ব্যবহার করার কারণ হিসেবে বলা যায় যে এই সংলাপ শব্দ ব্যবহার হলো, সংলাপে এইসব শব্দ ব্যবহার হলো একটি প্রহসনের প্রাণ। একটি নাটক বা প্রহসনের কোনো পরিবেশ গঠন, কোন পরিবেশে গঠিত হচ্ছে, চরিত্রগুলো কোন জায়গা থেকে উঠে আসছে, তাদের মনোভাব কেমন, সেই সব কিছু প্রকাশ পায় এই ভাষাগুলির দ্বারা। তাদের ভাষা যদি রিয়েলিস্টিক না হয়, অর্থাৎ বাস্তব জগৎ গ্রাহ্য না হয়, তাহলে প্রহসনটা তার বাস্তবতা বোধ হারায়। সেই জন্যই আলোচ্য প্রহসনে এই ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে, যাতে করে প্রহসনটি একদম রিয়েলিস্টিক বা বাস্তব জগৎ গ্রাহ্য হয়ে পড়ে।